বছর বাঁচা যায়। ঠিক আছে? এবং হায়ার ডাইমেনশনের প্রাণীরা 1 লক্ষ বছর বাঁচে। এগুলো ক্লাস পাবেন পরে। তো আপনি যতই সাধনা করেন, আপনি 2টা ডিএনএ স্ট্র্যান্ডের বেশি আপনি বাড়াইতে পারতেছেন না। বা 3টা করলেন, বা সর্বোচ্চ আপনি 5টাই করলেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস। এখন আপনারা আলোচনা করলে করতে পারেন। আর এখন বয়সের বিষয়টা যে বেঁচে থাকার ব্যাপারটা যে বললেন, হুম। এখন এটা কি মানে এটা তো আরেকদিন আমি প্রশ্ন করছিলাম যে আসলে কি এটা মানে বেঁচে থাকাটা কি আসলে মুখ্য কিনা, বা ধরেন অনেক লাইফ টাইম পাওয়া, যেটা যে আমি হুম। 500 বছর 1000 বছর আমি বেঁচে থাকতে চাই। হুম। হ্যাঁ, এখন এটা কি আসলে মানে এটা কি দরকার নাকি, যে না আমি এতদিন বাঁচতে চাই না, বা আচ্ছা, এত লং এটার টাইম উত্তর আমি বাঁচতে চাই দেই। না? এটার উত্তর আপনার হ্যাঁ। আপনাকে আপনার জানা জিনিস থেকে উত্তর দেই। আচ্ছা, সাধকরা বেশি বছর বাঁচে কেন? যেমন ত্রৈলঙ্গ স্বামীও 300 350 বছর বাঁচছে। দেবরাহা বাবা 250 বছর বাঁচছে। ঠিক আছে, তারপরে আমাদের লোকনাথ ব্রহ্মচারী, তারপরে শাহজালাল রাদিয়াল্লাহ। কেন এটা, মানে এই সাধকরা একটু বেশি বাঁচে কেন? এটা একটা বিষয়, হ্যাঁ। আর আচ্ছা আচ্ছা। আপনার যে ডিএনএ, ওই যে আমি একটা কথা বলছি না, যে আপনার সদ্গুরু বলছে যে আপনার কোনো সাধনা করার দরকার না, আপনি খুব অর্ডিনারি একটা লাইফ লিড করলেন, জমিতে কৃষি কাজ করে জীবন কাটালেন, কিন্তু 84 বছর বাঁচছেন। তাইলে আপনাকে আর এই পৃথিবীতে আসতে হচ্ছে না। এই প্ল্যানেটে থার্ড ডাইমেনশনের আশা লাগতেছে না। ওই যে পুনর্জন্মের কথাটা বলতেছে না, পুনর্জন্মের চক্র থেকে আপনি বেরিয়ে যাবেন কেন? কারণ সে তো কোনো সাধনা করে নাই। কারণ হলো 84 বছর বাঁচলে এই যে গ্যালাক্সি থেকে, সূর্য থেকে যে লেজার বিম আসে, নূর আসে, সেটা আপনার ডিএনএ কে আপগ্রেড করে ফেলে। ওই যে বললাম না যে নিরানব্বই আচ্ছা। সালে 96 সালে যারা জন্মাইছে, তাদের কিন্তু 3টা হুম। ডিএনএ স্ট্র্যান্ড। সে তো কোনো সাধনাই করেনি। তাহলে আগে যারা জন্মাইছে তাদের 2টা, এখন 3টা। এখন যারা জন্মাচ্ছে হয়তো 4টা 5টা নিয়ে জন্মাইতেছে। তার মানে সাধনা ছাড়া 4টা 5টা পেয়ে যাচ্ছে। তো এখন যখন আপনি দীর্ঘায়ু পাবেন, আপনার ডিএনএ স্ট্র্যান্ডগুলো অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তাহলে আপনি যদি 500 বছর 1000 বছর বাঁচেন, তার মানে 84 বছর বাঁচলেই আপনার ডিএনএ স্ট্র্যান্ড বেড়ে যাচ্ছে। তাহলে 12টা ডিএনএ স্ট্র্যান্ড অ্যাক্টিভেট করার জন্য কি লাগবে? সময় লাগবে, সময় লাগবে, টাইম দরকার। টাইম দরকার। ঠিক না? হুম। আর যদি আপনি এই 50 60 মরে যান, তাহলে আবার তো নতুন করে এসে আবার জন্মানো লাগতেছে, আবার এবিসিডি শিখে লাগতেছে। এই যে ক্লাস পাইতেছেন, অনেক কিছু জেনে ফেলছেন, মরে গেলে তো আবার ভুলে যাবেন নাকি? কথার কথা। আবার এসে এবিসিডি শিখা লাগবে না? হ্যাঁ। হ্যাঁ, এখন যদি জি, 100 বছর সময় পান, যে 100 বছরে শুধু খালি আধ্যাত্মিকতাই জানলাম, পরে আরো 400 বছর আগাই গেলাম। আরো 400 বছর হুম, সাধনা করলেন, তাহলে আগায় গেলেন কিনা? জি। আর নইলে সাধকরা বাঁচে কেন বেশি বছর? কারণ সাধনার সময় পায় তারে তারা। এই যে থ্রি ডাইমেনশনাল বডি নিয়ে আর আসবো না, তাহলে কি নিয়ে আসবো তখন, আবার কি আপনি মানে তখন আর ব্যাপারটা কি আপনি এই থাকবে? প্লেনে আসবেন না, এই প্ল্যানেটে আসবেন না, থার্ড ডাইমেনশনাল পৃথিবীতে আসবেন না। ফোর্থ ডাইমেনশন, ফিফথ ডাইমেনশনাল জগৎ আছে, হ্যাঁ, পৃথিবী আছে। এগুলো ক্লাস যত পাবেন তত বুঝবেন। যেমন আমি আজকে একটা পরীদের একটা পোস্ট দিছি ফেসবুকে। কারণ তারা কি ঠিক। মানুষই স্যার, মানুষের মতোই? আপনি আপনি তাদের, আপনার বডিরই আর একটা ভার্সন। তারা আমাদের মতোই, তারা জাস্ট লাইট বডি। ঠিক আছে, তাদের বডিগুলো মানে এরকম ইয়ে হয় না, কাদা মাটির হয় না, কার্বনের হয় না। কার্বন হওয়ার কারণে আমাদের বডিগুলো একটু কালো হয়, আমাদের বডিগুলো একটু মাংসাশী হয়, কিন্তু তাদের বডিগুলো লাইট হয়। দেখেন না পরীদের, দেখেন না মুভিতে, দেখেন বিভিন্ন জায়গায় দেখেন পরীরা আলোরময় হয়, জিন ভূত একটু আলোময় হয়। ঠিক কি না? যে তাদের বডিগুলো লাইট হুরের হয়। হুরের দিকে তাকাইলে নাকি একদিকে মানে তাকাইলে মানে আরেক দিক দেখা যাবে। পিছনে কি আছে তো এটা দেখা হলো যায় এই বুঝতে আর কি, লাইট বডি আর কি। লাইট বডি হলে দেখা যাবে না। ভূত দেখেন না রাতের হ্যাঁ, বেলা, ভূত যে মুভিতে দেখান, যে ভূত লাইট, আলো, এরকম জি। বডিগুলো আপনি যতই হায়ার ডাইমেনশনে যাবেন তত আপনার বডি লাইট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আহ, আচ্ছা, আচ্ছা, আর কেউ তাহলে পাপন? লাস্ট লাস্ট স্টেজ হচ্ছে কি মিশে যাওয়া একদম। হ্যাঁ, হ্যাঁ, 12 নম্বর আহ ডাইমেনশনের পরে আপনার তো একদম, মানে ইয়ের সাথে, কি বলে যে আপনারা যেটাকে বলেন যে ফানা, ওই কি যেন, মানে স্রষ্টার সাথে বিলীন জেনালে হওয়া। উৎপত্তি, না, জেনালে স্রষ্টার উৎপত্তি সাথে সেনালে বিলীন হওয়া। বিনাশ। 12 নম্বর ডাইমেনশন পর্যন্ত বডি থাকে, এরপর আর বডি থাকে না, আপনি ভ্যানিশ হয়ে যাবেন। আমি বলতেছিলাম যে আমাদের অরিজিন নিয়ে কি আমরা কোনো ক্লাস পাবো? দেখেন আমরা কিন্তু মাঝখানে আছি, যেমন এ- এই জন্মে আমি কিভাবে কিরকম সাধনা করতেছি, বা হ্যাঁ এই জন্ম থেকে আমি কিভাবে সাধনা করে আপগ্রেড হতেছি। হ্যাঁ, তার কিন্তু আমার বেসিক উৎপত্তিটা হয়েছিল, হ্যাঁ মানে মূলত আসলে কবে অরিজিন অফ আমার যে বুঝছি। আমার যে সোলটা। আমাদের মানে আমাদের কোথ থেকে আমাদের উৎপত্তি, আমাদের কিভাবে, সেটা টোটাল উত্তরটাই পেয়ে যাবেন গ্যালাক্সিতে। গ্যালাক্সির ক্লাসগুলো যখন পাবেন ওখানে 8 10টা ক্লাস পাবেন।
মানে সব উত্তর পেয়ে যাবেন। আপনার উৎপত্তি কোথায়, কোত্থেকে আসছেন, রুট রেস কি, কিভাবে কি হইতেছে, গ্যালাক্সিতে কি চলতেছে, আসলে আপনার আপনার মানে ফ্যামিলি কোথায়, এগুলো এভরিথিং উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা মামা, ঠিক আছে। আর কারো কোনো কিছু? স্যার, আমরা আমরা পাপ পুণ্য নিয়ে কোনো ক্লাস পাবো নি? পাপ পুণ্য, হ্যাঁ হ্যাঁ, পাপ্পনের ক্লাসও পাবেন। পাপ পুণ্যের ক্লাস, আচ্ছা ঠিক আছে। কিছু ক্লাস ডিরেক্ট পাবেন না, ইনডিরেক্ট উত্তর আসা যাবে, আপনার নিজের মাথায় আসা পারবে। ওই ক্লাস করতে করতে আমি এটার উত্তর দিয়ে দিব, তাহলে যখন আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব, তখন জি আপনার স্যার। আপনাকে প্রশ্ন করে বসবো, তাহলে পাপটা কোথায়, পুণ্যটা কোথায়, তখন আপনার কাছে লজিক্যালি মিলে যাবে না, তা আসলে তো পাপ পুণ্য কিছু মিলে নাই যাবে। তাহলে। এরকম কিছু কিছু টু দা পয়েন্ট এসে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লাস নিতে নিতে একদিন আমি মারিজুয়ানা নিয়ে কথা বলতেছি, দেখেন মারিজুয়ানার তখনই মারিজুয়ানার কিভাবে সেবন করতে হবে, খাওয়া উচিত কিনা, সাধকরা কেন খাইছে, ঠিক আছে, এটার উত্তর এসে যাবে। হুম মানে কিছু কিছু জিনিস মানে অল্প অল্প করে উত্তর আসলেই, টোকা মারলেই দেখবেন যে আপনার মাথায় নিজেরই ক্লিক করবে যে এটা তো এরকম। হুম হুম হুম, ইয়েস, বুঝতে পারছি। সুজয়, কোনো প্রশ্ন? সুজয় চন্দ্র দাস। তাহলে পুনর্জন্ম বলতে কোনো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পুনর্জন্ম আছে। পুনর্জন্ম তো অবশ্যই আছে, পুনর্জন্ম ছাড়া সম্ভব না, এবং এটা সাইন্টিফিক্যালি প্রুভড। এবং ম্যাথমেটিক্সের ক্লাসগুলো যখন পাবেন, ম্যাথমেটিক্যালি আপনাকে প্রমাণ করে দেখাই দিব। আপনি যদি গীতা, কোরআন পুরাণ, বাইবেল যেটাতেই বক বক করেন, কোনো লাভ নাই, কারণ এটা আপনার কাছে প্রুফ নাই। আপনি একজন বলে গেছে সেটা বিলিভ করতেছেন, ওই যে আপানের কথাই বলতে হচ্ছে, সদ্গুরু যেমন বলে যে আপনি আল্লাহর বিশ্বাস করেন, গডে বিলিভ করেন, এটা আপনি বিলিভ করলেও আপনি দেখেন না। আর যে নাস্তিক, যে বিশ্বাস করে না, সেও কিন্তু দেখে নাই। তাতে বিশ্বাস করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। কিন্তু গণিত আপনি একে একে যোগ করলে 2 হবে, এটা অবিশ্বাস করার কোনো ক্ষমতার কারণ নেই। সবাই বলবে যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যে এটা সত্য। একইভাবে ম্যাথ দিয়ে আপনাকে আধ্যাত্মিকতাকে প্রুফ করে দেওয়া হবে, তখন বলবেন যে হ্যাঁ, এটা তো ম্যাথমেটিক্যালি প্রুফড, এটার বাইরে তো যাওয়ার সুযোগ নাই। যেমন পুনর্জন্মের কথাটা কেউ বিশ্বাস করে, কেউ করে না, ইভেন ইভেন সনাতনরাই করেন কিনা সন্দেহ আছে যে আসলে কি সত্য। কিন্তু যখন আপনি ম্যাথমেটিক্যালি দেখবেন যে ম্যাথ দিয়ে প্রুফ হয়ে গেছে, এবং এটার উপরে মানে ইভেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যে আয়ান স্টিভেনসন 40 বছর গবেষণা করছে 3,000 বাচ্চা নিয়ে, সেই যাই বাচ্চারা বহু অতীত বলতে পারতো। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আমি একটা প্রশ্ন রেখে দিই আপনাদেরকে, মানে এই যে কত এই ছোট কাল থেকে আজ পর্যন্ত শুনছেন যে অতীতে যাইতে পারে, পুনর্জন্মের কথা বলতে পারে, কিন্তু ভবিষ্যৎ জন্মের কথা কেউ বলে না কেন? ভবিষ্যতে কেউ যায় না কেন? চিন্তা ওইটা তো করছেন? হলো টাইম টাইম ট্রাভেল। না, টাইম ট্রাভেল হোক যেটাই হোক, তারা তাহলে অতীতে যে যাইতেছে সেটা তো টাইম ট্রাভেলই করতেছে সে, যে অতীত জন্মের কথা হ্যাঁ, দেখতে পাইতেছে, অতীতে যায় দেখতেছে, অতীত বলতে একই। পারতেছে, তাহলে ভবিষ্যৎ যায় দেখে না কেন? ঠিক আছে, এটার উত্তর একদিন দিব। এইভাবে তো চিন্তা করেন না কখনো, ঠিক না? আমার যে মাথায় স্যার আসছিল আজকে। যে সে খালি অতীতের ব্যাপারটা। বসছে, অতীত দেখছে, এই দেখছে, সেই দেখছে, হ্যাঁ, অতীত জন্মের কথা জানে, তাহলে ভবিষ্যৎ জন্মের কথা সে বলে না কেন? ঠিক আছে, এগুলোর উত্তর আস্তে আস্তে সবই আসবে, সবই মাথায় খেলে যাবে। এরপরে বাকিটা আপনার নিজের, ডাক্তার যেমন অনার্স পাশ করার পর ফিল্ডে নামে, তারপরে তো আর বিশ্ববিদ্যালয়ে যায় না। তো আপনাদেরও বাকি পত্র আপনাদের হাঁটতে হবে, যেটুকু জানবেন এরপরে আর আসলে তেমন প্রশ্ন থাকবে না, ইউজুয়ালি সব প্রশ্নের উত্তরই আপনার হাতে আসবে। এরপরে আপনার এরপরের স্টেপে আপনি নিজে রিসার্চ করবেন, যতই করবেন, যতই গাটবেন, দেখবেন যে বেটার কিছু পেয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়ার একটা প্রশ্ন আছে, হ্যাঁ। সেটা হচ্ছে আমি লাস্ট কয়েকদিন আগে হুমায়ুন আহমেদ স্যারের অনেকদিন আগের একটা ইন্টারভিউ দেখছিলাম। অনেকে এখানে প্রশ্ন করা হয়েছে, স্যার আপনি তো বাংলা সাহিত্যের অনেক কিছু চেঞ্জ করে দিলেন, হুম। আহ, তো এটা কি চিন্তা করে? তো উনি সাদামাটা প্রশ্ন করছে যে আমি এত কিছু চিন্তা করি নাই, আমার তখন মাস্টারি করে, হ্যাঁ, এই টাকা মানে সংসার চলতেছিল না, চলতো তার না, জন্য আমি, হ্যাঁ। হ্যাঁ তার জন্য টাকার জন্য আমি লেখালেখি করছি। একদম এটা কিভাবে কি হয়ে গেছে এটা অন্য বিষয়, সেটা অনেস্ট আমার অ্যান্সারই মাথার দিছে আসলে উনি, কিছু না। উনি হ্যাঁ অনেস্ট হ্যাঁ। অ্যান্সারই দিছে, হ্যাঁ। মানে আমার এখানে কোশ্চেনটা হচ্ছে, আমরা এই যে যেমন 33 কোটি দেবতা কিংবা অনেক কিছু সাথে সংখ্যাগুলা মিলাইতেছি, হুম। কিন্তু এটা কি এমন হয় না যে আনফরচুনেটলি বিষয়গুলো এমন হয়েছে, পরে ওই যে আহ, এই ডট গুলা কানেক্ট হয়ে গেছে, এখন আমরা গবেষণা করতেছি এই যে এই এই কারণে এই নাম্বার গুলা মিলছে। না, এটা যখন ক্লাস পাবেন এই প্রশ্ন, এই ধারণাটা আপনার থাকবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আহ তাহলে এই নাম্বার সংখ্যা কারা তৈরি করছে? কোনো গণিতবিদ, কোনো ল্যাবরেটরিতে? বলেন। আপনি হুমায়ুন আহমেদের যে উদাহরণ দিলেন, হুমায়ুন আহমেদের ব্যাপারটা কাকতালীয় হয়ে গেছে, ঠিক আছে,
কিন্তু এই মানে এই যে 1 2 3 4 ABCD এগুলো কি কোনো গণিতবিদ তৈরি করছে? কারা তৈরি না, করছে কেউ জিরো জানেন? নিয়ে, হ্যাঁ, এই জিরো নিয়ে অনেক গবেষণা হয়েছে। জিরোটা আসলে কোথা থেকে, জিরো হুম নিয়ে মানে অনেক হুম হুম। আহ, না, এখন অনেকে অনেক আর্যভট্টের কথা গবেষণা এরকম বলতেছে, করছে। জিরো আর্যভট্ট বা জিরো আবিষ্কার করছে, কিন্তু জিরো উনি আবিষ্কার করার আগে কি জিরো ছিল না? সৃষ্টিতে কিন্তু জিরো আছে, বৃত্ত তো জিরো থেকে সৃষ্টি, সবকিছু বৃত্ত, পৃথিবী বৃত্ত, সূর্য বৃত্তাকার, ঠিক না? রাউন্ডিং তো সব জায়গায় হুম। আছে, উনি হয়তো জিনিসটাকে নাম দেখাইছে। তা ওর সৃষ্টির শুরু থেকে কি এক ছিল না? কিন্তু প্রশ্ন হলো, যেই ধারা আমরা যেই গণিত শিখতেছি, সংখ্যা কিংবা তসবিহ জপতেছেন, যে এই বর্ণগুলো, মানে হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ, কত মন্ত্র আপনাদের, এই যে শব্দগুলো, বর্ণগুলো, ধ্বনিগুলো কারা তৈরি করছে? সব তো স্পিরিচুয়াল মাস্টাররা তৈরি করছে, এবং পৃথিবীর যত ম্যাথমেটিক্স সবই স্পিরিচুয়াল মাস্টাররা তৈরি, কেউ তো জানেন না কারা আবিষ্কার করে দিয়ে গেছে। 50,000 বছর আগে আটলান্টিস সভ্যতা ধ্বংস হয়েছে, 10 লক্ষ বছর আগে আটলান্টিস সভ্যতা ছিল, 20 লক্ষ বছর আগে লিমুরিয়া সভ্যতা ছিল। আর আপনার আমার কাছে যে জ্ঞান আছে, যে বিজ্ঞান, এটা 300 বছরের। আর যে আমাদের লিখিত সভ্যতা 5,000 বছরের, তাও এটা টোটালটা ডিপ স্টেটের। ডিপ স্টেট বলতে এখন নতুন নাম আর কি, ডিপ স্টেট, এর আগে হয়তো অন্য নামে ছিল। মানে ডেভিল শক্তিটা, অসুরিক শক্তিটা অলওয়েজই কাজ করে গেছে। তাহলে এই গত 5,000 বছরের হিস্ট্রি তো টোটালটা ফেক। টোটালটা ফেক বলতে এটাকে ম্যানিপুলেট করা হয়েছে, মিসম্যাচ করা হয়েছে, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন করেছেন। প্রশ্নটা হইলো যে যেগুলোকে আপনি ডট বলতেছেন, তারা এই এই জিনিসগুলো কারা আনছে? যারা আনছে তারা কি ডট মিলানোর জন্য আনছে? মানে তারা না জেনে আনছে? তারা জেনে আনছে, এবং এটা ডট মিলবে এই কারণে আনছে। এবং ইউনিভার্স, এবং যে এই যে গণিতের এমন কোনো জিনিস না যে ইউনিভার্সে লাগে না, খালি যে বিমান মোবাইল চালাইতে বানাইতেই লাগে, টিভি ফ্রিজ বানাইতে লাগে, তা না তো। ইউনিভার্সের সকল জায়গায় তো এই ম্যাথমেটিক্সই চলতেছে। টোটাল যে ইঞ্জিনিয়ারিং, টোটাল যে সায়েন্স, এটা তো গণিতের উপরে দাঁড়ায়। আজকে যে রকেট চলতেছে, এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে যাওয়ার জন্য এত কিছু বানাইতেছে, প্রযুক্তির এত উন্নতি গণিতের উপরে। এবং পৃথিবীর সকল লই গণিতের উপরে চলে। তো সেটাকেই তারা আনছে স্পিরিচুয়াল মাস্টাররা সংখ্যা গণিতে। তো সেটা আনফরচুনেট বা কাকতালীয় ডট হয়ে যাবে কিভাবে বলেন? কোনো সুযোগ আছে? বা নিউটনের, হুমায়ুন আহমেদেরটাই। না না, জি আরেকটা স্যার বলি, বলুন। হুমায়ুন আহমেদ আর কি বলে যে নিউটন আইনস্টাইন, তাদেরগুলো যে গবেষণাগুলো, তো এটা কাকতালীয় না। হুমায়ুন আহমেদকে তো উদাহরণ টানার মতো কিছু না। এখন বিজ্ঞানীদের কোনো কিছু কি কাকতালীয়? তারা তো ন্যাচারাল লকে গবেষণা করে বের করে নিয়ে আসছে, ঠিক না? না, এই জিনিসটা এমন জাস্ট এটা একটা এক্সাম্পল স্বরূপ যে হ্যাঁ আমি এরকমটা করছি, এটা এরকমটা যে হবে সেটা আমি জানতাম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আর হুমায়ুন এই আহমেদের এত নাম্বার, ক্ষতিকর। হ্যাঁ আর এই নাম্বার গুলা যে মানে এই কারণে, হ্যাঁ এই কারণে আমার প্রশ্নগুলো আসছে, এই কারণে যে এই সবগুলা ডেফিনেশন গুলো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, জানেন না, যখন ক্লাস পাবেন তখন আস্তে আস্তে দেখবেন যে না, এই প্রশ্নটা আর খাটবে না, যখন দেখবেন যে এই জিনিসগুলোর। হ্যাঁ, শুনতেছেন? আবার মনে হয় দশ হ্যাঁ জি। মিনিটে কেটে যাবে। তো এই জিনিসগুলোর যে রুট যখন আপনি জানা শুরু করবেন, দেখবেন যে যাহাতেই যে ক্লাস পাইছেন, একটা না দুইটা ক্লাস পাইছেন, মনে হয় দুইটা ক্লাসে যে ইনফরমেশন হ্যাঁ গুলো আসতেছে, এগুলো তো সায়েন্স বেজ ইনফরমেশন, ঠিক না? ডিএনএ সম্পর্কে তো আর এটা জানতেন না, ডিএনএ তে যেভাবে কোডিং করে রাখছে স্রষ্টা, এটা জানতেন না, বা শুধুই শুনছেন যে আপনারা সনাতনরা পিণ্ডই ব্রহ্মাণ্ড দেহে, সবকিছু এই দেহের ভিতরে আছে, ঠিক না? আকাশ পাতাল হুজুর জানে, কিন্তু এরকম সায়েন্স বেস প্রুফ হয়ে যাবে। এবং এই যে আমি আজকে বললাম যে গণিতের সংখ্যা আর এবিসিডি একই জিনিস, কিন্তু এটা যখন আপনি প্র্যাকটিক্যালি দেখা শুরু করবেন, তখন আর এই প্রশ্নটা থাকবে না, ঠিক আছে? তো আমার একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলতে হবে, আপনার কথাটা বেশি বোঝা যায় না। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, মানে সংখ্যাগুলোরে হিব্রু ভাষায় কেন কনভার্ট করতে হবে? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে পুরানো ভাষা হলো হিব্রু, একটা সংস্কৃত, একটা হলো অ্যারামিক। কারণ হিব্রু থেকে পরে ল্যাটিন আসছে, তারপরে গ্রিক মনে হয় আসছে, তার গ্রিক ল্যাটিন, তারপরে ইংরেজি আসছে। তাহলে আজকের যে ইংরেজি, সেটা কিন্তু ল্যাটিন থেকে, তারপর এর আগে গ্রিক, তার আগে এরপর আগে হলো হিব্রু। এবং সংস্কৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি, সংস্কৃত অপবংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। তাহলে আজকের বাংলা যদি আপনি বাংলার রুট খুঁজতে চান, তাহলে তো সংস্কৃতে যেতে হবে। ইংরেজি গ্রিক ল্যাটিনের রুট খুঁজতে হলে আপনাকে ইয়েতে যেতে হবে, হিব্রুতে যেতে হবে। আবার আরবি ভাষার রুট খুঁজতে হলে আপনাকে অ্যারামিকে যেতে হবে। এবং পৃথিবীর সবচেয়ে পুরনো ভাষায় তিনটা, তিনটাতেই তারা মানে ট্রান্সলেট করে দেখছে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আবার মনে হয় বুধবারে বসা হবে। হ্যাঁ। আর আজকে হলো সোমবার, হ্যাঁ, মঙ্গল বুধ, হ্যাঁ বুধবারে বসবো, বুধবারে বসা। বৃহস্পতিবারে গ্যাপ দিয়ে শুক্রবারে আমরা হচ্ছে অফলাইন করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে। তাহলে। হ্যাঁ, আচ্ছা।